বাসায় একটা ডিম ভাজতে 120 টাকার উপরে খরচ হয়, আপনি হিসাব করেন। আমরা যখন বিয়ে করতে যাই আমাদেরকে বলে ছেলের প্রফেশন কি, বাবুর্চি, এদের কাছে তো মেয়েও দেওয়া যাবে না। তো লক্ষ লক্ষ মানুষের জবের অপরচুনিটি গভর্নমেন্ট নিয়ে বসে আছে, কিন্তু আমাদের দেশে দক্ষ লোক নাই। মে টু মে 480 জনকে 2টা কোম্পানির জন্য রেডি করেছিলাম। উনি স্যালারি প্রায় $1000। শুধু রান্না করতে পারলে কিন্তু কুক হয়। একজন শেফ হতে চাইলে কিন্তু তাকে নলেজ থাকতে হয়। আমরা চাইবো দেশের বেকারত্ব আরও একটু কমিয়ে আনা। গভর্নমেন্টের আসলে আমাদের প্রতি সুদৃষ্টি দেওয়া উচিত। আমাদের এই শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজে কোনো কাজের জন্য না, টাকার জন্য জব করা যাবে না। এটা যদি করেন আপনি ভুল করবেন। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোনিয়া সুরমি। আজকে আমাদের সাথে আছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কুলিনারি এক্সপার্ট শেফ সাইমন খান। তিনি শুধু শেফ নন, তিনি বিকন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট এবং বিকন একাডেমি অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং প্রধান প্রশিক্ষক। এছাড়া তিনি বাংলাদেশ ফেডারেশনের প্রতিষ্ঠাতা এবং একজন অন্যতম অর্গানাইজার। এছাড়া দেশ বিদেশের বহু প্রতিষ্ঠানের সাথে তিনি কনসালটেন্ট হিসেবে যুক্ত আছেন। তার হাত ধরে অনেক শিক্ষার্থীরা শুধু কুলিনারি শিল্পে প্রশিক্ষিত হয়ে ওঠেনি, বরং আত্মবিশ্বাসী এবং সৃজনশীল হয়ে উঠেছে। তার কাছ থেকে আজকে আমরা জানব কিভাবে এই পেশায় দক্ষতা অর্জন করা যায় এবং এই ব্যতিক্রমধর্মী পেশায় কিভাবে সামনের দিকে এগোনো যায়। শেফ সাইমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা ইন্টারভিউ অনুষ্ঠান ফেস করছি, ভালো লাগছে। আপনার কাছে আমি প্রথমেই জানতে চাইবো, সেটা হচ্ছে আপনার এই শেফ জার্নিটা কিভাবে শুরু হয়েছিল? আমাদের শেফ লাইফের সবচেয়ে কমন কোশ্চেন হচ্ছে এইটা, যে দেখবেন আমরা যেখানেই যাই সবাই আমাদেরকে জিজ্ঞেস করে যে আপনার এই শুরুটা কিভাবে হলো। কারণ খুবই ব্যতিক্রমধর্মী একটা পেশা এটা, এই জন্য হয়তো। এটা যদি বলতে যাই, আমার আজকের থেকে অনেক বছর, প্রায় 2 যুগ পেছনে ফিরে যেতে হবে। আসলে স্টুডেন্ট লাইফের পর প্রত্যেকটা স্টুডেন্টেরই কিন্তু ফোকাস থাকে যে সে কর্মজীবনে আসলে কোন দিকে যাবে। আর সেই জায়গার থেকে তখন তো প্রত্যেকটা স্বপ্ন রঙিন। কমন যে ইটা থাকে, এইমটা থাকে, এইম ইন লাইফ, যে প্রত্যেকটা ছেলে মেয়ে হয় ডাক্তার হবে, না হলে পাইলট হবে, না হলে ইঞ্জিনিয়ার হবে। আমারও ওইরকমই ছিল অনেকটা। কিন্তু সময়ের সাথে সাথে যখন ফিল করলাম, যেহেতু আমার প্রফেশনটা শুরু ইউরোপ থেকে, আমার ফুল ফ্যামিলি ইউরোপে থাকেন, ইটালিয়ান সিটিজেন, আমিও এখানেই আমার লাইফের সবচেয়ে বড় অংশটা আমি ইউরোপে কাটিয়েছি। তো সেখানে আমি আসলে এই ডাক্তার, পাইলট, ইঞ্জিনিয়ারের বাইরে অনেক কিছু চিন্তা করতাম যে প্রফেশনে আসলে কোনটার জব অপরচুনিটি বেশি, বা আমাদের যে ইনস্টিটিউশনগুলো ছিল বা টিচার যারা ছিল তারা সবসময় আমাদেরকে ডিফাইন করার চেষ্টা করতো যে তুমি কোন ধরনের কাজগুলো ভালো করবা তোমার লাইফে। কারণ কেউ হাতের কাজ ভালো করে, কেউ হয়তো বা চিন্তা শক্তি ভালো। তো সেই জায়গা থেকে আমাদের এখান থেকে দেখতাম যে জব অপরচুনিটি অনেক বেশি। রেস্টুরেন্টে যারা জব করে তাদের জবের অফার নাই, হিউজ ইনকাম। তারপর ইউরোপে আরেকটা জিনিস দেখতাম যে প্লেয়ারদের, ফুটবলার যারা, তারা আসলে অনেক ভালো আর্ন করে। তো সেই জায়গার থেকে আমি যেটা চিন্তা করছি যে আমি তো আসলে ফুটবলার হওয়ার মতো ট্যালেন্ট আসলে আমার ভেতরে নাই। তো তখন চিন্তা করলাম যে একজন শেফ হই। আর তার পাশাপাশি আমার দাদা, আমার বাবা এবং আমরা রান্নাটাকে অনেক বেশি ভালোবাসি। আর সেই জায়গা থেকে শুরু করলাম যে ঠিক আছে, দেখি এইখানে কি আছে। এইভাবেই আসলে এই প্রফেশনে আমার আসা। আচ্ছা, আমি আসলে এই প্রশ্নটাই একটু পরে করতাম, যে আপনাকে আসলে সব থেকে বেশি অনুপ্রেরণা দিয়েছে কে এই সেক্টরে? এইটা আমার এই জার্নি যে আমি একজন বাবুর্চি হব, এইটাতে আসলে অনুপ্রেরণা আমার মনে হয় না কেউ দিয়েছে। ইভেন আমরা যখন বিয়ে করতে যাই আমাদেরকে বলে ছেলের প্রফেশন কি, বাবুর্চি, এদের কাছে তো মেয়েও দেওয়া যাবে না। তো এখানে আমার যুদ্ধটা আমার নিজের সাথে ছিল, আর ডিসিশনটা একান্তই আমার ছিল। কারণ আমি একটা স্বনামধন্য মোটরসাইকেল কোম্পানিতেও জব করেছি। আমার ফাদার ইনফ্যাক্ট সেই কোম্পানিতে রিটায়ারমেন্টে গেছে, সেটা হচ্ছে ডুকাটি মোটরসাইকেল কোম্পানি। ওয়ার্ল্ডের সবচাইতে দামি আপনার রেসিং বাইকগুলো ওই কোম্পানিটা তৈরি করে। এটা ইটালি, বলোনিয়াতে, বর্গো পানিগালিতে। তো সেখানেও আমি জব করেছি, কিন্তু ভালোবাসাটা ছিল অলওয়েজ আমার ফুডের উপর। আচ্ছা, এই যে দীর্ঘ একটা সময় দেশের বাইরে থাকার পরেও, এবং সেখানে অপরচুনিটিও অনেক বেশি আপনার এই সেক্টরে স্পেশালি, তো সেখান থেকে দেশে ফিরে আসার কারণটা কি ছিল? তো দেশে ফিরে আসাটা এটা আসলে আমার নিজের সাথে নিজের একটা যুদ্ধ ছিল।
আমরা যারা কিচেনে কাজ করি, আমরা যারা প্রফেশনাল শেফ, আমাদের অনেক টাফ আপনার টাইম পার করতে হয়। বিশেষ করে ইনিশিয়াল স্টেজে যতদিন আপনি কিচেনে কেউ একজন না হবেন ততদিন আপনার আসলে ফ্রিডম বলতে কিছু থাকে না বা রেস্ট বলতে কিছু নাই। কারণ আপনারাই দেখবেন যে যখন আপনি নিজেই আমার রেস্টুরেন্টে একজন কাস্টমার, আপনার কিন্তু খুব তাড়াহুড়ো থাকে, আপনি খুব হ্যারি করেন প্রত্যেকটা জিনিসে, যে আমাকে ফুড অর্ডার দিছি ভাই এতক্ষণ কেন লাগলো, ভালো কেন হলো না। এই প্রেশারটা কিন্তু আলটিমেটলি আমাদের উপর যে বর্তায় যারা আমরা ব্যাক এন্ডে ফুডটা আপনার জন্য তৈরি করি। তো এই প্রেশারটা নিতে নিতে একটা সময় ফিল করলাম যে কিচেনে কাজ করছি, ভোরবেলা কাজে চলে যাই, রাতে ফিরে আসি, তো এইটাই কি জীবন কিনা। তো এই জায়গা থেকে মনে হলো যে না, একটু ঘর থেকে বের হয়ে দেখি। আর সেই জায়গা থেকে শুরু হলো যে ইউরোপের যে লাইফটা, এইটা কিচেনে জব করাটা, কিচেনে শুরু আছে মানে জবের স্টার্ট আছে কিন্তু শেষ নাই। যতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের কাছে আসবেন, কাস্টমার আসবে, ততক্ষণ আমরা সার্ভিস দিতে থাকবো। আর একটা প্রতিষ্ঠান কিন্তু কখনো একটা টেবিলের গেস্টকে বলে দেয় না যে আমাদের আজকে আর আপনাকে ফুড দিব না। তো এখান থেকে আমার কাছে মনে হলো যে ইউরোপের এই রোবোটিক লাইফটা ছেড়ে যদি একটু বের হওয়া যায়। সেই সুবাদে অনেক কয় দেশে একটু কাজ করলাম, ঢৌ মারলাম। একটা সময় ফিল হলো, আমি বরাবরই একটা জিনিস বলি, দেশকে আমি খুব মিস করতাম বরাবরই। কারণ আপনি সারা দুনিয়া ঘুরে আসতে পারবেন, বাংলাদেশের রোডের পারে একটা চায়ের দোকানে বসে মনে করেন এক কাপ চা খাবেন। মানে আজকে সকালেও আমি এই কাজটা করেছি, গাড়ি সার্ভিসিংয়ে দিয়ে আমি দাঁড়িয়ে আছি, ওই সময় বৃষ্টি নামলো অনেক, বৃষ্টিতে একটু ভিজে ভিজে একটা চায়ের দোকানে যেয়ে খেলাম। এই ফিলগুলো বরাবরই আমার কাছে অনেক বেশি ভ্যালুয়েবল, কারণ আমার তো বেঁচে থাকতে হবে, আমি তো রোবট না যে শুধু সার্ভিস দিব, আমার প্রফেশনে কাজ করব অ্যান্ড দেন আমার জীবন শেষ। তো সেখান থেকে আসলে যে ফ্রিডমটা কোথায় পাবো, ইউরোপে ফ্রিডম ইম্পসিবল। ইউরোপে যারা কাজ করে আপনারা যদি তাদের সাথে কথা বলেন তাহলে বুঝবেন, ওইখানে টাকা আছে, সব আছে, কিন্তু ফ্রিডম নাই। কারণ ওইখানে ফ্রিডম নামের একটা দেশ তৈরি করা, সম্পূর্ণ দেশটা মিলে ওইখানে কিন্তু একটা জেলখানা। কারণ আপনি যদি 1 মাস জব না করেন, আপনি কিন্তু এন্ড অফ দ্য মান্থে যে ঠেকে যাবেন। আপনাকে ওইখানে কেউ বাকি খাওয়াবে না, কেউ আপনাকে ওইখানে লোন দিবে না, কেউ আপনাকে খাবার টেবিলে আপনার বিলটা কেউ দিয়ে দিবে না। সেই জায়গাতে কিন্তু আমাদের দেশ, আপনি চাইলে মাশাআল্লাহ বছরের পর বছর কাজ না করে কাটিয়ে দিতে পারবেন। কেউ একজন, আমাদের হাজারো লক্ষ বেকার মানুষ আমাদের দেশে আছে যে আমাদের একজন ইনকাম করে 10 জন খাই। তো আমার কাছে মনে হলো যে দেশে বাবার করা প্রপার্টি যা আছে, আমরা 2 ভাই বড় হয়েছি ইটালিতে, দেখার কেউ নাই, খাওয়ার কেউ নাই, আমি দেশে যে কিছু একটা করি, এখানেও কাজ করছি, দেশেও করব। মূলত এই শক্তিটার থেকেই আমার দেশে আসা, যে যেহেতু আমি কাজ জানি, আমি যেখানেই যাই, কারণ হাতের কাজ এমন একটা জিনিস, আমি যদি কথার কথা আজকে যদি আপনি আমাকে বলেন যে আপনি ভাই কক্সবাজার চলে যান, আপনাকে কোনো পয়সা করে দিব না, আমি মানে ড্যাম শিওর যে আমাকে কক্সবাজার দেন, আমি যে ছোট্ট একটা ফুড কার্ট বসাবো, একটা টেবিল, কিছু সি ফুড ওইখানে বাড়াবো, এবং আপনাদের মতো গেস্টদেরকে আমি ইনভাইট করে করে ভাই আমার এটা খাও, টেস্ট করো, দেখবেন আমার হয়তো 15 দিনে আমার ব্যবসা জমে যাবে। এবং ওইখানে দেখবেন সবাই বলবে যে খুব ভালো একজন শেফ আসছে যে আমাদের জন্য কার্টে ফুড করছে। তো আমি হাতের কাজটার উপর এত বেশি মানে কনফিডেন্ট ছিলাম যে দেশে যেও আমি একটা কিছু করতে পারবো। আচ্ছা, তো সেখান থেকে দেশে ফিরে আসা মূলত। এটা খুব গুরুত্বপূর্ণ, নিজের সম্পর্কে, নিজের দক্ষতা সম্পর্কে জানা, যে আমি এই জিনিসটা পারি এবং এটা দিয়ে আমি যে কোনো জায়গায় সার্ভাইভ করতে পারবো। আমি এখন একটু আপনার নিজস্ব ইনস্টিটিউট, বিকন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, আমি এটার সম্পর্কে জানতে চাইবো। এটার করার উদ্দেশ্যটা কি, কেন আপনার মনে হয়েছিল যে এরকম একটা ইনস্টিটিউশন আমাদের দেশে দরকার সেটা? আচ্ছা, এখানে আমার একটু মিশ্র চিন্তাভাবনা ছিল। আমরা ইউরোপে অলওয়েজ একটা ইনস্টিটিউটে যে কোনো কাজের উপর মানে আমরা দক্ষতা অর্জন করতে পারি, বা যারা এক্সপিরিয়েন্স আছে তাদের কনসালটেন্সি নিয়ে আমাদের ক্যারিয়ার শুরু করতে পারি। ইউরোপের কালচারটাই এইরকম, যারা সিনিয়র আছে তাদেরকে ওদের ভাষায় বলে কাপু বগা, ঠিক আছে, মানে আপনার হচ্ছে পথ প্রদর্শক, তারা নতুনদেরকে আবার এই ট্রেনিংগুলো করায়। তো সেখান থেকে আমাদের কিচেনে প্রচুর ছেলে মেয়ে আসতো, যাদেরকে আমরা 1 দিনের জন্য, 2 দিনের জন্য, 5 দিনের জন্য কিচেনে কাজ করার সুযোগ দিতাম। এরা সবই স্টুডেন্ট, মানে এরা দেখা যায় জব করার বয়সও হয়নি। তো সেখানে দেখলাম যে এইখানে এই আমাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার নিয়ে তারা কিন্তু আবার ঠিক 2-1 বছর পরেই আমাদের কাছে ফিরে আসছে, তার শিক্ষা জীবন শেষ করে আমাদের সাথে কাজ করছে, এবং আস্তে আস্তে সে পদোন্নতি পাচ্ছে, তার কেরিয়ার ডেভেলপ হচ্ছে। তো এই জায়গা থেকে আমাদের দেশে যখন আমি ফিরে আসলাম, আমি সাহারার সাথে ছিলাম প্রায় 2.5 বছরের মতো। তারপর হচ্ছে আপনার 6 সেন্স হোটেল ঢাকা গুলশান 2-এ
সিক্স সেন্স হোটেলে যখন আমি ছিলাম তখনও আমার ওইখানে অনেক ট্রেনি আসতো, বিভিন্ন আপনার জায়গার থেকে আসতো, তারা কাজ শেখার জন্য, কিছু পার্সোনাল কন্ট্রাক্ট রেফারেন্সে আসতো। তো সেখানে খুব এনজয় করতাম ব্যাপারটা যে আমরা যারা কালিনারি জানি বা কালিনারিটা নিয়ে যারা পড়াশোনা করেছি, যে আমাদের এক্সপিরিয়েন্সটা যদি তাদের সাথে শেয়ার করি তাহলে খুব ইজিলি তারা কিন্তু কর্মমুখী হয়ে যাচ্ছে। মানে সে আমার কাছে আসছে, হয়তো একজন স্টুডেন্ট, সে কিছুই জানে না, হয়তো একটা পিন আর একটা হাতুড়ি দিলে সে হাত থেতলে ফেলবে। সেই জায়গাতে আমাদের কাছ থেকে 1 মাস 2 মাস আমাদের সাথে কাজ করে তারপর অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে, তার ক্যারিয়ারটা ডেভেলপ হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমার কাছে মনে হয় কিছু একটা করা উচিত। এর মাঝখানে আমি হচ্ছে একটা ইনস্টিটিউট, TKCI, টনি খান কালিনারি ইনস্টিটিউট, ধানমন্ডিতে, আমাদের টনি খান শেফের, তো ওইখানে জয়েন করলাম। তো শেফ বলল যে আমার এখানে ট্রেনিংটা করাও, যেহেতু তোমরা বিদেশে এক্সপিরিয়েন্স ট্রেনিংয়ের উপরে বা এই প্রফেশনের উপরে। সেখানে শুরু করলাম যখন, তখন দেখলাম যে আমাদের দেশে বেকার যুবক বা বেকার মানুষের সংখ্যা প্রচুর, যে কাজ করার একটা অপরচুনিটি আছে। এবং তার পাশাপাশি ওই ইনস্টিটিউটের থ্রুতে হচ্ছে আমার সাথে কন্ট্রাক্ট হলো কারিগরি শিক্ষা বোর্ড, BTEB, এবং গভর্নমেন্টের বিভিন্ন সংস্থা, যারা হচ্ছে আমাদেরকে কনসালটেন্সির জন্য ডাকতো যে আমরা কারিকুলাম ডেভেলপ করব, আমরা কিভাবে কারিকুলামটা করতে পারি। এগুলো এখনও আমরা যাই, আজও যাই। আমরা কয়েকজন শেফ আছি যারা এই দেশের কারিকুলাম ডেভেলপমেন্ট নিয়ে আমাদের মতামত রাখি, তারা আমাদেরকে ইনভাইট করে নেয়। তো এখানে যে দেখলাম যে লক্ষ লক্ষ মানুষের জবের অপরচুনিটি গভর্নমেন্ট নিয়ে বসে আছে, কিন্তু আমাদের দেশে দক্ষ লোক নাই। আপনি হয়তো জেনে থাকবেন যে ইউরোপ আমেরিকা থেকে আমাদের দেশে প্রচুর লোক চায়। এই প্রচুর লোক চায় আমাদের দেশ থেকে, শুধু মাথা কিন্তু চায় না, প্রচুর লোক, দক্ষ লোক চায়। এই দক্ষটা হারিয়ে গেছে, লোকগুলো আমরা পাঠাচ্ছি। এজেন্সিগুলো কি করে, যাকে তাকে যে কোনো জায়গা থেকে ধরে পাঠিয়ে দিচ্ছে। এতে দুইটা জিনিস নষ্ট হয়। একটা হচ্ছে দেশের ভাবমূর্তি নষ্ট হয়, যে বাংলাদেশে রিকোজিশন করেছিলাম আমি 10 জন ড্রাইভারের, আমাকে পাঠিয়ে দিচ্ছে যারা ড্রাইভার না। তাদের কাছে দেখা যায় যে আছে, লাইসেন্সও আছে, কিন্তু গাড়ি চালাতে পারে না। এটা আমাদের দেশে হচ্ছে, আপনি জানেন যে হয়ে আসতেছে, এখন অনেক ভালো আগের চেয়ে। কিন্তু তো এই জায়গা থেকে আমার মনে হলো যে এইটাকে আমরা যদি আরো ব্যাপক পরিসরে ট্রেনিংয়ের ব্যবস্থাটা করি, যেহেতু সারা ওয়ার্ল্ডে আমাদের এই প্রফেশনের লোকের খুব চাহিদা, এবং আমার বাংলাদেশ মনে করেন ট্যুরিজম যে সেক্টরটা আছে, হসপিটালিটি যে সেক্টরটা আছে, এইখানেও কাজ করার ব্যাপক অপরচুনিটি আছে। তো আমরা যদি দেশে আমরা স্টুডেন্টদেরকে ডেভেলপ করতে পারি, তাহলে আমরা হচ্ছি আমাদের এই লোকগুলোকে দেশে এবং দেশের বাইরে দুই জায়গাতেই আমরা সেন্ড করতে পারি। সেখান থেকে হচ্ছে আমার মাথায় আসলো যে আমি বিকন একাডেমি বাংলাদেশ, 2022 সালের ঘটনা, 23-এর শেষের দিকে আমি এবং আমাদের সাংবাদিক শিহাব সুমন ভাই, আমার কনসালটেন্ট, এবং নিউজিল্যান্ড ডেইরির মার্কেটিং হেড ছিল সালে ভাই, উনি হচ্ছে এই বিকন নামটা দিলেন, সালে ভাই, যে বললো যে ভাই আপনি এই নামে একটা ট্রেনিং করান। আর তখন আমি আরেকটা প্রোগ্রাম করেছিলাম, একটা বড় টিভি শো করলাম, ডিপ্লোমা মিষ্টির লড়াই, যেটা সারা দেশে, বাংলাদেশের 60টা জেলাতে যে আমরা মানে অনেক বড় অনুষ্ঠান। আজকে যে রিয়েলিটি শোগুলো হচ্ছে, কুকিং শো, এগুলো মূলত আমাদের ওই মিষ্টির লড়াইয়ের একটা আপডেট ভার্সন বলতে পারেন। কারণ ওইটা ওই সময়ে 23-24 কোটি টাকা খরচ করে আমরা সারা দেশ ভিজিট করে বড় বড় অনুষ্ঠান, সেখানে আমি জাজ হিসেবে ছিলাম। তো এইখানে যে আমার এক একটা ভেন্যুতে 150 জন করে আপনার স্টুডেন্টের সাথে হচ্ছে আমার কন্ট্রাক্ট হয়। এইভাবে প্রায় 9,000 লোকের সাথে আমরা কন্ট্রাক্টে আসি, আমাদের জাজ প্যানেলটা, যে সারা বাংলাদেশে 60টা ইসে। এই 9,000 লোকের একটা গ্রুপ ছিল তখন আমাদের, ঠিক আছে? তো তখন দেখলাম যে আমাদের দেশে আসলে এই ট্রেনিংটার উপরে যদি কাজ করা হয়, এখানে ওনারাও হেল্প পাবে এবং আমাদের এই সেক্টরটাও ডেভেলপ করবে। তো সেই জায়গা থেকে হচ্ছে বিকন একাডেমি বাংলাদেশ, মনে করেন যে আমি, সাংবাদিক শিহাব সুমন ভাই এবং সালে ভাই, আমরা 3 জন। এবং আমাদের সাথে তখন আমার একটা টিম ছিল, আমি সবসময় উইনিং টিম বলি এটাকে। আসিফ রাহি ছিল, আমার প্রথম লোগোটা করে দেয় ইনস্টিটিউটের, এবং আমার অন্যান্য জিনিসগুলো করে দেয়। এবং আমরা একটা ক্যাম্পাস করি হচ্ছে উত্তরা 11 নম্বর সেক্টরে। সেখান থেকে এই বিকনের জার্নিটা শুরু। তারপর ক্রমান্বয়ে আমরা বিভিন্ন জায়গাতে এটার শাখা করে করে আজকে এই পর্যন্ত। তো মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বিকন একাডেমির সাথে, যার কারণে আমার বিকন একাডেমি বাংলাদেশ নামটা আমি করে আমার প্রতিষ্ঠানটা বিকন হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট করতে হয়েছে। এটা হয়তো পরে বলছি। আমি ওই জায়গাটাতেও যাব যে আপনি আসলে এটা করার সময় কোনো চ্যালেঞ্জ ফেস করেছেন কিনা। অনেক অনেক। আর সেই গল্পগুলো যদি একটু বলতেন। আমরা যারা প্রবাসী, আমাদেরকে বাংলাদেশে যদি সোজা বাংলায় বলি, তাহলে হচ্ছে আমাদেরকে মনে করে যে মুরগি, মানে মুরগি মিন্স হচ্ছে বোকা, ঠিক আছে? আমরা যারা প্রবাস ফেরত দেশে আসছি, আমাদেরকে সবাই কাউন্ট করে যে এরা খুব আলাভোলা বোকা লোক। আসলেই বোকা, কারণ হচ্ছে আমরা এমন একটা সোসাইটি থেকে আসি
যেখানে হচ্ছে দরকার না পড়লে কেউ মিথ্যা বলতে চায় না, যেখানে হচ্ছে কেউ অপ্রয়োজনে আপনাকে একটা পেইন দিবে না, দাঁড় করায় রাখবে না, ঠিক আছে? তো এই জিনিসগুলোর থেকে আমরা হচ্ছে একটা মেন্টালিটি নিয়ে আসলে দেশে ফিরি। সেখান থেকে আমি আমার এই বিকন একাডেমি বাংলাদেশ যেটা, সেটা 2 বছর যাওয়ার পরে আমরা তখন ছিল ফার্ম গেটে ছিলাম। ফার্ম গেট থেকে আমি হচ্ছে নিকেতনে আসলাম, নিকেতন 3 নম্বর রোডে 133 নম্বর হাউসে। তো সেখানে আমার একজন পার্টনার নিলাম। যে চ্যালেঞ্জটা আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, পার্টনারটা দুর্ভাগ্যবশত ছিল সাদিক এগ্রোর সিইও, এখন তো আর বলতে সমস্যা নেই। তো সে হচ্ছে আমার এই বিকন একাডেমি বাংলাদেশটা টোটালি গ্রাস করে রাখছে, ঠিক আছে? পরে আমি ভাবলাম যে যেহেতু আমি যোগ্য লোক, আমার ক্যালিবার আছে, তাহলে নতুন করে কেন নয়, ঠিক আছে? সবকিছু হারালাম ওইখানে, টাকা পয়সাও মনে করেন মারলো সবকিছু, তারপর আবার নতুন করে শুরু করলাম। আলহামদুলিল্লাহ এই বছর আমি 1000 স্টুডেন্টের উপরে ডেভেলপ করেছি। আপনার বিকন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট যে নামটা দিয়েছেন ওটার আন্ডারে? এইটার আন্ডারে। আচ্ছা, বেশ, আলহামদুলিল্লাহ। এটা একটা ভালো খবর। আমি এখন আসলে একটু জানতে চাবো, যারা আসলে শেফ হতে চায় তাদের আসলে ইনিশিয়াল কি কি দক্ষতা আসলে থাকা দরকার? আসলে যারা শেফ না, যে কোনো কাজে দক্ষ হতে চায়, তারা তো আসলে দক্ষতা ইনিশিয়ালি থাকে না। দক্ষতাটার চেয়ে বড় জিনিস হচ্ছে আমরা যেটা ইউরোপ থেকে শিখেছি, আপনার নো দাই সেলফ। আপনি নিজেকে চিনুন, আপনি নিজেকে ডিফাইন করুন। আপনার হয়তো ক্যালিভার আছে, আপনি স্পষ্টভাষী প্রেজেন্টেশন করতে পারেন, তাই না? আপনার হয়তো অন্য একটা জিনিসে আপনি দক্ষ নাও হতে পারেন। আপনি যতদিন পর্যন্ত এইটা না বুঝবেন যে আপনার দ্বারা মানে প্রেজেন্টার হওয়া সম্ভব, ততদিনই আপনি বেকার থাকবেন। যেই দিন আপনি বুঝতে পেরেছেন যে আমার জন্য এই কাজটা ভালো, আমি ভালো প্রেজেন্ট করতে পারি যে কোনো জিনিসকে। তো যে কোনো স্টুডেন্টকে আমাদের এই প্রফেশনে আসতে হলে প্রথমে ডিফাইন করতে হবে সে খেতে ভালোবাসে কিনা, ফুডকে ভালোবাসে কিনা, এবং সে পরিশ্রম করতে ভালোবাসে কিনা। যদি একটা ছেলে বলেন বা মেয়ে বলেন, ওনারা যদি প্রথমে ডিফাইন করতে পারে সে কোন কাজে ভালো, এবং সেটার ওপরে যদি তার পরবর্তী অধ্যবসায়টা করে, আমার মনে হয় প্রত্যেকটা মানুষই সাকসেস হতে পারে। কারণ এভরি সিঙ্গেল পার্সন তার একটা নিজস্ব কিন্তু ট্যালেন্ট থাকে, ঠিক আছে? কেউ সুন্দর হাসে, কেউ সুন্দর কথা বলে, কেউ সুন্দর গান গায়, কারো হাতের কাজ ভালো। তো এই ব্যাপারগুলো আসলে ডিফাইন করা, যারা আমাদের ট্রেডে আসতে চায় তাদেরকে অবশ্যই নিজেকে চিনতে হবে এবং পরিশ্রমী হতে হবে। আমাদের এই সেক্টরটাতে পরিশ্রম হচ্ছে আপনাকে আগায় দিবে, মেধা তো অবশ্যই লাগবে। অবশ্যই। এবং হচ্ছে দেখা যাচ্ছে যে তার ওই জায়গায় কোনো ইনটিউশনই নেই যে আমি এই জায়গাটায় অভ্যস্ত হতে পারবো বা এটার সাথে কোপ আপ করতে পারবো, অথচ চলে আসছে। আসলে এরকম জায়গায় খুব ফলপ্রসূ কিছু পাওয়া যায় না সব ক্ষেত্রে। আচ্ছা, এখানে দেখেন, আপনি বা আমি, আমরা সবাই কিছু একটা হতে চেয়েছিলাম, কিছু একটা হয়েছি। এর বাইরে, এটা তো নেচার, এর বাইরে তো যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা নতুনদেরকে বলি, যেমন আমার একাডেমিতে আমি একটা সুযোগ রেখেছি, যে কেউ যে আমার একাডেমিতে একটা ফ্রি ক্লাস করতে পারে। আচ্ছা, আসেন, ট্রাই করে দেখেন, ভালো লাগলে করবেন, না ভালো লাগলে নেই। যে তার হয়তো ওই দিন রিয়েলাইজেশন হলো যে আমি তো বাহ, এটা তো আমার ভালো লাগছে, আমি এটা করতে পারবো। আপনার আমাদের এই কাজগুলো কি সৃষ্টির আনন্দ। দেখেন, আপনারা এই যে একটা চ্যানেল চালান, এখানে কিন্তু একটা প্রোডাকশন যখন আপনারা পরিপূর্ণভাবে তৈরি হয়, সবাই কিন্তু একটা তৃপ্তি অনুভব করে। আপনি নিজেও হয়তো ফিল করেন যে এই প্রোডাকশনটার আমার এফোর্টটা এটা ছিল, বা যারা আমাদের ব্যাকএন্ডে আছে ওনারা অক্লান্ত পরিশ্রম করছে, যারা এডিট প্যানেলে আছে, যখন একটা ভালো প্রোডাকশন আমাদের হাতে আসে, তখন কিন্তু আমরা সবাই যে যার জায়গা থেকে প্রাউড ফিল করি বা পরিচয় দিই, ওইটা কিন্তু আমার করা, ওইটার ক্যামেরায় আমি ছিলাম। মানে এই ব্যাপারটা আপনি যখন ফুডের লাইনে করবেন, আমরা বলি প্লেট হচ্ছে আমাদের ক্যানভাস আর চাকু হচ্ছে আমাদের তুলি, যে আমরা হচ্ছে আর্টিস্ট। কুলিনারি ইজ অ্যান আর্ট, আপনি শুনেছেন। তো এই আর্টিস্টিক কাজটা যখন সমন্বয়টা আপনি ঘটিয়ে একটা ফুড তৈরি করে মানে কারো হাতে দিচ্ছেন, তখন কিন্তু আপনি আপনার যে সেলফ স্যাটিসফ্যাকশনটা অনুভব করবেন, এটা কিন্তু টাকার বিপরীতে কিচ্ছু না। মানে এটা কিন্তু অনেক বড় জিনিস। যেমন আমরা এখন কিন্তু প্রাউড ফিল করি যে শ্বশুরবাড়ির থেকে একসময় আমাদেরকে বলতো ছেলে বাবুর্চি মেয়ে বিয়ে দিব না, এখন যখন একটা টিভি শো আমার অনিয়ার হয়, দেখে ফোন দেয় প্রোগ্রামটা কিন্তু খুব ভালো হয়েছে, বা আত্মীয়স্বজন যারা আছে আসো একটা সেলফি তুলে রাখি। এইটাই হচ্ছে আমাদের মানে আনন্দ, আর কিছু না। এটা খুব ইন্টারেস্টিং। আমি এই জায়গায় একটু ইন্টারাপ্ট করব, সেটা হচ্ছে ভাইয়াকে কখনো শুনতে হয়েছে কিনা যে বাবুর্চি? এইটা এখনো হয়। ইভেন আমি যত প্রোগ্রামে যাই বা অন্য জায়গায়, এখন তো আমি প্রাউড ফিল করে বলি আই এম এ বাবুর্চি, সবাই হাততালি দেয় শুনলে। তো এই ব্যাপারটা আসলে আপনাকে ফেস করতেই হবে, কারণ আপনি যখন প্রেজেন্টার হয়েছেন, কোন একটা সময় মনে করেন আপনাকে কেউ একজন ছোট করে বলবে ও ট্রাই করতেছে এই ক্যানভাসার,
ঠিক আছে, যখন আপনি কেউ একজন হচ্ছেন তখন কিন্তু আবার সবাই আপনাকে মূল্য দিচ্ছে। একদমই তাই। ইনিশিয়ালি এই জিনিসটা আপনাকে ধারণ করতে হবে, এটা ধারণ করার মতো মেন্টালিটি নিয়েই নামতে হবে। আপনি যদি লজ্জার ভয়ে কথা না বলেন, যেমন আমরা বাংলাদেশিরা ডিএনএ তে আমাদের ইংলিশ আছে, তারপর আমরা ভালো ইংলিশ বলি না কেন জানেন? শুধু লজ্জায়, ভুল বলবো আরেকজন হাসবে। আপনি জাস্ট এই ভুলটাকে ভুলে যেয়ে বলা শুরু করেন, কালকের থেকে শিখে যাবেন। আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইতালিয়ান, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ স্প্যানিশ। আমার মতো মানুষ যদি 2-4টা ইংলিশ বলতে পারে, আমি তো বিলিভ করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ইংলিশ বলতে পারবে। শুধু লজ্জাটাকে জয় করতে হবে। সেটাই। এখানে আমি আরেকটু বলবো, বিকন ইনস্টিটিউটে এসে একটা স্টুডেন্ট আসলে কি ধরনের অভিজ্ঞতা পেতে পারে এবং কি কি আশা করতে পারে যে আমাকে বিকন ইনস্টিটিউট এটা দিতে পারবে। আচ্ছা, আমার প্রতিষ্ঠানটা একটু ভিন্ন মডেলে আপনার তৈরি করা। আমি যেহেতু আপনার এক্সপিরিয়েন্স আগে থেকে এই ট্রেনিং নিয়ে যেহেতু কাজ করি নতুনদেরকে, আপনার বাংলাদেশেও আমি টনি খান ইনস্টিটিউটের ফ্যাকাল্টি হেড ছিলাম, সিওও ছিলাম ইম্পেরিয়াল ইনস্টিটিউটের। বিকন একাডেমি বাংলাদেশটা আমি ফাউন্ডার, আমি তৈরি করেছি ওইটা। তারপর বিকন হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং ইনস্টিটিউটটা এখন আমি নিজে চালাচ্ছি। তো এইখানে আমি একটু মডেলটা এইভাবে করেছি, প্রত্যেকটা ছেলেমেয়ে, যেমন আমরা আপনাকে যদি একজন বেকার ছেলেকে যখন আপনি একটা ক্লাসরুমে বসায় দিবেন, যে একজন টিচার আসবে, সে সারাদিন ব্লা 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 করবে, সে কিন্তু এই জিনিসটাকে ঘৃণা করে অলরেডি। একদম। সে পড়াশোনা করে আজকে বেকার, সার্টিফিকেশনও আছে, তারপরে যদি আবার সেই পড়াশোনার ট্রাপে তাকে ফেলা হয়, মানে সে কিন্তু একেবারে টোটালি, আমি তো সবার সাথে কথা বলি, স্টুডেন্টদের সাথে এবং হাজারো মানুষের সাথে, ওরা জাস্ট হেট করে জিনিসটা, ভাই আর পড়বো না জীবনে, কি শিখাবেন বলেন, আর চাকরি বাকরিতে দেন। তো এই জায়গাটাতে মজার জিনিস যেটা আমি কি করি, আমি একটা ফুডটাকে আসার সাথে সাথে একটা ফুড তৈরি করা শিখাই। ফুডটাকে হাতে দিই, হাতে দেওয়ার পরে তাকে বলি এই ফুডটা স্ট্যান্ডার্ড ফুড কিনা এটা আপনি কিভাবে বুঝবেন? বলে কিভাবে বুঝবো শেফ? এই ফুডটার মধ্যে 6টা জিনিস থাকতে হবে, টাইম, টেম্পারেচার, কালার, টেক্সচার, ফ্লেভার, টেস্ট। এই 6টা জিনিস যদি একটা ফুডের উপরে থাকে তাহলে কিন্তু আপনার এটা স্ট্যান্ডার্ড ফুড। ছোট্ট একটা এক্সাম্পল দেই, মনে করেন একজন নতুন বউ শ্বশুরবাড়ি যাওয়ার পরে প্রথম দিন যখন রান্না করে, টেবিলে রান্না করে দিয়ে, আজকে আপনি আপনার বাসায় যেয়ে আপনার আম্মুর সাথে কথা বলবেন, দেখবেন আমার এই কথাটা প্রশ্ন করবেন যে তুমি কি প্রথমবার রান্না করার পরে দরজার আড়ালে লুকিয়েছিলা যে খাওয়ার পরে সবাই কি রিভিউ দেয়? ঠিক আছে, আপনি প্রশ্ন করে দেখেন, মিলে যাবে। ছেলে মেয়ে কেন ইন্টারেস্ট পায় আমার একাডেমিতে, কেন মজাটা পায় কাজে। তো আমি তাকে বলি যে আপনি যখন এটার মধ্যে ইনশিওর করছেন ফুডটা গরম, টেম্পারেচার ঠিক আছে, টাইমলি দিচ্ছেন, ঠিক আছে, কালারটা ঠিক আছে, টেক্সচারটা ঠিক আছে, ফ্লেভারটা ঠিক আছে, টেস্টটা ঠিক আছে, যখন এই জিনিসগুলো ঠিক আছে, আপনার ওই দরজার আড়ালে নতুন বইয়ের মতো দাঁড়ায় থাকার কিছু নাই, কারণ এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফুড। তার ব্রেন নিয়ে নেয়, পড়াশোনাটা কিন্তু ডান। যখন এই জিনিসটা তাকে ফুড হাতে দিয়ে দিচ্ছি, সে শিখে গেছে। এবং লাস্টে যখন বলি দেখেন আপনাকে আমি শিখাইছি স্ট্যান্ডার্ড ফুড কিভাবে বানাবেন, মনে করে বলেন তো, সে 6টার মধ্যে 5টা বলতে পারে। আমি বলি দেখেন আপনার মেমোরিতে ঢুকে গেছে, আমার এখানে পড়াশোনাটা আমি এইভাবেই করাবো, বই মুখস্থ করাবো না বসিয়ে। আর এই জায়গা থেকেই হচ্ছে আমার বিকন হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট টোটালি ভিন্ন। অন্যরা ভালো করে, ভালো করুক আরও, কিন্তু আমি এইখানে প্রত্যেকটা স্টুডেন্টকে যারা পড়তে চায় না তাদেরকে পড়াই এবং তার নিজের অজান্তে পড়াই। ঠিক আছে, সবচেয়ে মজার জিনিস যেটা। একদমই তাই। এবং হচ্ছে ওরা প্রথমে একটা মজা পেয়ে যায় যে, এবং নতুন কিছুর স্বাদ পায় যে আমি নেক্সট আরো নতুন কিছু হবে এরকম। 100%। একদমই তাই। আপনি জানেন একটা জিনিস, আমাদের দেশ থেকে প্রচুর স্টুডেন্ট যাচ্ছে স্টাডি করার জন্য বিদেশে। তারা কিন্তু তাদের হাতে বলতে গেলে সেকেন্ড কোনো অপশন নেই এই ফুড তৈরি করা ছাড়া, বা ফুডের একটা রেস্টুরেন্টে অ্যাসিস্ট্যান্সি করা ছাড়া, মানে সেকেন্ড কোনো অপশন কিন্তু নেই। আপনি অস্ট্রেলিয়া, ইনফ্যাক্ট আমার আজকের দিনে প্রায় 30টা দেশে আমার স্টুডেন্ট আছে যারা স্টুডেন্ট ভিসায় গেছে, ওইখানে যে তারা কি করবে, তাদেরকে কি জব দিবে বলেন? আমাদের দেশের যে পড়াশোনার যে সার্টিফিকেটটা আমরা নিয়ে যাই, এটা দিয়ে ওইখানে জব পাওয়া তো চ্যালেঞ্জিং, কারণ ওইখানে সবাই কর্মমুখী শিক্ষায় শিক্ষিত। 12 ক্লাস পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্ট পড়ছে, তারপর 4 বছরের ডিপ্লোমা করছে, সে যে কোনো একটা কাজে কিন্তু মানে এক্সপার্ট হয়ে তারপর হচ্ছে সে 18 বছরে মার্কেটে ঢুকছে। তো সেই জায়গাতে আমরা কি, আমরা হচ্ছে শুধু আমি অনার্স করেছি, আমি মাস্টার্স করেছি, আমি বিসিএস করেছি, শুধু এক টুকরো কাগজ, মূলত এটার কোনো সুফল কিন্তু আমরা পাচ্ছি না। এরপরে যখন মামা চাচা ধরে একটা জবে ঢোকার পরে কিন্তু আপনাকে নতুন করে শিখতে হয়। তো তার মানে হচ্ছে এখানে কিন্তু আমরা টোটালি পিছানো। এই স্টুডেন্টটা যখন ইউরোপে যাওয়ার পরে তার একটা জিনিসই সে মায়ের কোল থেকে শিখছে, তা হচ্ছে একটা প্রথম ক্ষুধা লাগলে কান্না করা এবং তারপরে মুখ নেড়ে খাওয়া, তারপর যা পায় তাই ধরে খায়। তার মানে হচ্ছে এইখানে কিন্তু আমাদের একটা নারীর বন্ধন রয়ে গেছে, কানেক্টিভিটি। আর এই জায়গাটাতে ছেলে মেয়ের কাজ করা খুবই সহজ।
কারণ প্রত্যেকটা ছেলে মেয়ে বাসায় অ্যাটলিস্ট একটা ডিম ভাজে, চুলাটা কীভাবে জ্বালে জানে, কিন্তু সে কিন্তু জানে না একটা গার্মেন্টসের মেশিন কীভাবে চালাইতে হয়, সেলাই মেশিনটা কীভাবে অপারেট করতে হয়, বা সে কিন্তু জানে না একটা নৌকার ইঞ্জিন কীভাবে স্টার্ট দিবে, বা কোনো ফ্যাক্টরিতে কীভাবে কাজ করবে, তাই না? কিন্তু সে চুলাটা জ্বালানো কিন্তু মায়ের কাছ থেকে শিখে আসছে। ঠিক আছে, এই জন্য আমি অনেক ইন্টারভিউতে বলি যে দুনিয়ার সবচেয়ে বড় শেফ আমার দেখা মতো আমার মা, কারণ সেই তো আমাদেরকে মানে আমার মা বোন যারা আছে তারাই তো আমাদেরকে বড় করেছে, এই কোটি কোটি লোক হাতে খড়িটা তারাই তার হাত দিয়েছে। থেকে। তো একদমই তাই। এই যে একটা নারীর বন্ধন, এইটাকে যখন প্রফেশনে আপনি আনতে পারবেন তখন কিন্তু আপনি অ্যাডভান্টেজ পাবেন। কারণ পুড়ে গেলে একটা জিনিস, একটা ফুড যখন অখাদ্য হয় আপনি কিন্তু আগে থেকে জানেন এটা, অন্য ট্রেডে গেলে কিন্তু আপনার এটা নতুন করে শিখতে হবে। যেমন আমরা দেখেন গার্মেন্টসের প্রোডাক্ট, রিজেক্ট প্রোডাক্টগুলো আমরা এখানে কিনি এক্সপোর্ট বলে, যে এক্সপোর্টের জিনিস, রিজেক্টটা কোন জায়গায় আমরা খুঁজে পাই না, কিন্তু তারা কিন্তু জানে যে রিজেক্টটা আসলে কোন জায়গায়, আমরা কিন্তু খুঁজে পাই না, আমরা ওইটাকে ভালো মনে করে কিনছি। তার মানে এইটাও আমাদের শিখতে হবে, কিন্তু একটা ফুডের রিজেকশন কোন জায়গায় আমরা কিন্তু শিখাইতে, এটা আমরা কিন্তু শিখে আসি। তো এই জায়গাতে কুলিনারি অনেক বেটার। আর আজকের দুনিয়াতে যদি জব অপরচুনিটি চিন্তা করেন, কুলিনারির ধারে কাছে কিছু নাই, ফুড মেকারদের ধারে কাছে কিছু নাই। আমরা চ্যালেঞ্জ করে বলি, আপনি যেখানে বসে আছেন এইখান থেকে যদি চারপাশে 10টা করে 40টা সিভি আপনি থ্রো করেন, কমপক্ষে 5টা জায়গা থেকে জব অফার আপনার আসবে। এটা শুধু আমাদের এই ঢাকা শহরে না, ওয়ার্ল্ডের যে কোনো শহরে, সাইবেরিয়াতেও রেস্টুরেন্ট আছে। এবার আপনি বোঝেন, আপনি যেখানে যাবেন ফুড যদি বানাতে পারেন, আপনার কিন্তু মানে না খেয়ে মরার কোনো সম্ভাবনা নেই। এবং খাদ্যের চাহিদাটা তো কখনো যাবে না, বরং এটা দিন দিন বাড়ছে, মানুষ আরো ভিন্নতা তৈরি করছে। একটা সময় ছিল যে এক দেশের খাবার অন্য দেশের মানুষের ওইভাবে সুযোগ ছিল না টেস্ট করার, কিন্তু এখন তো সেই জায়গাটাও গ্লোবালাইজেশনের এই যুগে এখন তো ফুড আমরা আর কয়দিন পরে পারলে মনে করেন যে এখন তো ড্রোন দিয়ে সার্ভ করি, আর কয়দিন পরে ব্লুটুথ করে পাঠিয়ে দিতে পারবো বা শেয়ার করতে পারবো। ফুড আসলে একটা নেশার জায়গা মানুষের, কারণ আপনি সারাদিন যত ব্যস্তই থাকেন সবকিছু ভুলে যাবেন, আপনি খাওয়ার কথা কখনো ভুলবেন না। কাজে সবচেয়ে ডিমান্ডিং যে জায়গাটা, ওই জায়গাতে যদি আপনি কেরিয়ার করেন, আমার মনে হয় আপনি সেফ। যেই কনফিডেন্সের উপর দাঁড়িয়ে আমি আজ অবধি চলে খাচ্ছি, ঠিক আছে, যে ইউরোপ থেকে এসে আমি বাংলাদেশে মনে করেন যে প্রথম অবস্থায় স্ট্রাগল করতে হয় প্রত্যেকটা সেক্টরেই, কিন্তু আমরা তো ভালো আছি আল্লাহর রহমতে। আল্লাহ আর তার চেয়ে বড় জিনিস যেটা হালাল উপার্জন, মানে আমাদের মানে এইটা আপনি একেবারে মানে কি বলে আলহামদুলিল্লাহ, আমাদেরকে আপনি কোট করে বলতে পারেন যে শেফরা হালাল উপার্জন করে। ঠিক আছে, এর মধ্যে যদি কেউ করাপশন করে সেটা তার ব্যাপার, কিন্তু আমরা কিন্তু হালাল উপার্জন করি, আমরা কষ্ট করি, পরিশ্রম করি। একদম, যদি বলি যে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম, তাহলে শেফদের এটা 100%। আমার এই জায়গায় খুব একটা ক্ষোভ বলবো যে এই যে আপনি এত অপরচুনিটির কথা বলছেন এবং বাংলাদেশে এত বেকার, কিন্তু এই অপরচুনিটিটার কথা এখন হয়তো কেউ জানেই না, বুঝতেই পারে না। এটার জন্য আসলে আরও বেশি এটাকে ফ্লারিশ করা দরকার, আরও বেশি প্রচার করা দরকার যে এই জায়গায় এতটা সম্ভাবনা আছে। এবং সেটা আসলে আপনারা যেহেতু কর্ণধার এই জায়গাগুলোর, আমার আপনাদের কাছে সেটার দাবি যে আপনারা সেগুলোর চেষ্টা করবেন, যে যাতে জানে মানুষ অন্তত যে এটা ভালো অপরচুনিটি, এখানে যাওয়া যায়। আচ্ছা, আমাদের দেশে একটা মানে এইখানে এসে আমি একটা চ্যালেঞ্জ ফেস করছি, তা হচ্ছে আপনি যদি গভর্নমেন্টের যে স্টেক হোল্ডার যারা আছে, যাদের এই জিনিসগুলো নিয়ে আসলে দায়িত্ব আছে, যাদের দায়িত্ব, যারা আমাদের অভিভাবক, আমাদের একাডেমিগুলো বলেন বা আমাদের শেফদের, ঠিক আছে, এটা তো ট্যুরিজমের আন্ডারে, তাই না? তারা যদি আসলে এইটা নিয়ে আমাদের পরামর্শ চাইতো তাহলে ভালো হতো। যে কোশ্চেনটা আপনি করেছেন এটা অনেক মূল্যবান। আমাদের দেশের যে ইন্ডাস্ট্রি, মানে আপনি ধরেন 72 লাখ লোক আমাদের এই প্রফেশনে স্টিল সরকারি হিসাব অনুযায়ী মানে প্রফেশনে আমরা আছি 72 লক্ষ। এটাকে কিন্তু 2.5-3 কোটিতে ওঠানো আমার মনে হয় না 2-3 বছরের উপরে লাগবে, কারণ আমাদের দেশে পপুলেশন আছে। আপনি যদি অল্প খরচে যদি খাবারটা, যেটা আমরা প্রতিদিন বাসায় রান্না করছি, আপনি একটা জিনিস দেখেন, আমরা শুনি ইউরোপ আমেরিকাতে সবাই কিনে খায়, মানে আমাদের দেশে খাবারটাকে যদি আমরা ওই সেফ জায়গাতে নিয়ে যেতে পারি, আমাদের দেশে যদি আমরা খাদ্যটাকে খাদ্যের জায়গাতে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশেও মানুষ কিনে খাবে। কারণ বাসায় রান্না করা তো কষ্ট, আপনি কখন রান্না করবেন আর কখন আপনি কাজ করবেন, আপনাকে যদি কাজ করতে হয় রান্নাকে স্যাক্রিফাইস করতে হবে। অ্যান্ড আমাদের দেশে আমরা কিন্তু অর্ধেক জনগোষ্ঠী যদি আমরা ফিমেল ধরি, তাদেরকে আটকে দিচ্ছি একটা জায়গায়,
যে রান্না বাড়ার ইসে। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা যদি আমাদের সেক্টর এই যারা অভিভাবকরা আছে তারা যদি একটু চিন্তা করে যে অল্প খরচে আমরা ফুডগুলোকে ঘরে ঘরে পৌঁছে দিব, যেমন বিদেশে আছে যে যে কোনো রেস্টুরেন্ট থেকে আপনি একটা খাদ্যের প্যাকেট নিয়ে কিন্তু বাসায় চলে যেতে পারেন। আমাদের বিরিয়ানির দোকানগুলো খুব হিট বাংলাদেশে দেখেন। তার পেছনে অন্যতম কারণ কিন্তু ভাই আমার আজকে রান্না করতে ইচ্ছা করতেছে না, 2 প্যাকেট বিরিয়ানি দাও, সময় লাগে সর্বোচ্চ 3 মিনিট তার প্যাক করে ওইটা দিতে। অনেক সেফ না? আবার 120 টাকায় পাওয়া যাচ্ছে। বাসায় একটা ডিম ভাজতে 120 টাকার উপরে খরচ হয়, আপনি হিসাব করেন। যদি আপনি কস্টিং জানতে চান আমি ব্রেকডাউনটা আপনাকে এখনই দিয়ে দিব। একটা ডিম আপনি মনে করেন 10 টাকা 12 টাকা 15 টাকা একটা ডিম, একটা ডিম ভাজতে জানতে চাচ্ছি আসলে এটার ব্রেকডাউনটা জানতে আচ্ছা চাচ্ছি। আপনি ধরেন একটা ডিম ভাজার জন্য আপনার গ্যাস লাগে, হ্যাঁ আপনার ডিম লাগে, আপনার র মেটেরিয়াল যেগুলো তেল লাগে, লবণ লাগে, সবকিছু লাগে। এই পুরা জিনিসটা অ্যারেঞ্জ করার পেছনে আপনাকেই কিন্তু বাজারে দৌড়াইতে হয়েছে। একদম, তার কি কোনো মূল্য নাই? অবশ্যই আছে। এবং একটা 5 স্টার হোটেলে আমরা 2টা ডিম ভেজে দিয়ে 700 টাকা বিল নিচ্ছি, 400 টাকা বিল নিচ্ছি, ঠিক আছে? এই 2টা ডিম আপনার কি 40 টাকাও আপনার এর পেছনেই নাই, মানে মূল্য নাই যে আপনি এটা নিজে করছেন, তারপর এটাকে আবার ক্লিন করছেন। আপনি একজন স্টুয়ার্ডের কাজ করছেন, একজন শেফের কাজ করছেন, একজন পার্সেস ম্যানেজারের কাজ করছেন, এরপর একটা ডিম তৈরি হচ্ছে, তারপর আবার ওয়েটারের কাজ করছেন, ডিমটাকে আপনার প্লেটে নিয়ে তারপর খাবার টেবিলে আপনি যাকে দিচ্ছেন, তাই না? তো আপনি ভূমিকা পালন করছেন একা, 5টা জব আপনি করছেন, একদম, ঠিক আছে? এই 5টা জবে যদি 20 টাকা করে আপনি হিসাব করেন, 5টা জবের কি আপনার 100 টাকা মূল্য নাই? অবশ্যই আছে। মূল্যবান সময় তো দিচ্ছেন। এই সময়টা আপনি যদি কোনো জায়গায় কোনো একটা দোকানে যে ভাই তোমাকে আমি 2 ঘন্টা সেলসম্যানের কাজ করে দেবো, সে আপনাকে 20 টাকা দিবে। হ্যাঁ, 1 ঘন্টা করে দেবো, 10 মিনিট করে দেবো, 20 টাকা দিবে না? দিবে। তো তাহলে এইটার কি কোনো মূল্য নাই? তারপরে আছে হচ্ছে আপনার তেল লবণ যা আছে এর আরো 15-20 টাকা, তার মানে 100 টাকার উপরে কিন্তু আপনার একটা ডিমের পেছনে খরচ আছে। কিন্তু এইটা আমরা কাউন্ট করি না। তাহলে এইটা আমার কিনে খাওয়া ভালো না? আমরা কিনতে পাচ্ছি 25 টাকায় এখন একটা ডিম, বা 30 টাকায়। এই কথার পরে দেখাচ্ছে গৃহিণীরা পুরো গৃহযুদ্ধ বাঁধিয়ে দিয়েছে। আমি তো ওনাদেরকে ভালোবাসি একেবারে। যারা প্রত্যেকটা গৃহিণীর উচিত তার মূল্যবান সময় রান্না করতে হয় ফ্যামিলির জন্য। রান্নাটা হচ্ছে একটা ভালোবাসা। যখন আমার মা একটা ফুড রান্না করে বা আমার ওয়াইফ আমার জন্য একটা খাবার রান্না করে দেয়, এটা অমূল্য। কিন্তু তার মানে এটা না যে আমাদের এইটা একেবারে মানে দৈনন্দিন জীবনে ফেলে রেখে অন্য কাজ বন্ধ করে দিতে হবে, ঠিক আছে? একদমই। যেমন আমাদের অনেকের বেবি আছে বাসায়, আমরা এখন সব ছেড়ে দিয়ে শুধু রান্না করলাম, ঠিক আছে? বেবিগুলোকে সুশিক্ষিত করা, তাদের মেনটেন করা, টোটাল এগুলো তো কাজ, ঠিক আছে? তারপর যদি কেউ হোম থেকে কোনো বিজনেস করতে চায়, সবাই জব করতে পারে এরকম না, বা জব সবাই পছন্দ করে এটাও না, কিন্তু কিছু একটা তো করে সবাই। তো এইগুলোকেও তো করতে হবে। সেই জায়গাতে যদি রান্নার হ্যাসেলটা একটু কমিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওনারা একটু রিল্যাক্স অনেকটাই রিল্যাক্স হয়। এবং এটা আসলে নতুন করে ভাবা উচিত মানুষের, সবারই ভাবা উচিত। এটা কেন জানি না আমি, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই জিনিসটা কেউই ভাবে না যে একটা বিশাল জনগোষ্ঠীকে কমপ্লিটলি রান্নাঘরে আটকায় দেওয়া হচ্ছে, এবং জেনুইনলি এটা একেবারে ইন্টেনশনালি করা হচ্ছে। আমার কাছে মনে হয় এটা মানে এটা কিন্তু একটা ক্রাইম, কাইন্ড অফ ক্রাইম। এটা শুধু মানে মিষ্টি ক্রাইম করে যাচ্ছি নিয়মিত। যাই হোক, আমরা আবার যদি স্টুডেন্টদের কথায় আসি, তাহলে ওরা সাধারণত কি কি ধরনের ভুল করে এই সেক্টরে আসার শুরুতে? সবচেয়ে বড় ভুলটা যেটা করে, ওরা আমাদের কাছে আসে চাঁদে যাওয়ার জন্য একটা মই কেনার জন্য। মানে আপনি মনে করেন হঠাৎ করে মনে করলেন আমি চাঁদে চলে যাব, ঠিক আছে, আমাকে একটা মই দেন। ইনস্টিটিউটে আসে, ভাই আমাকে একটা মই দেন। এবারে ব্যাখ্যাটা দেই, তারা হচ্ছে আমাদের কাছে আসে, ভাই আমি তো ইউরোপ চলে যাচ্ছি, আমাকে ইউরোপে যাবো, একটা কাজ শিখাই দেন। মানে তারা ইউরোপে যাওয়ার ময়ের মতো ব্যাপারটা। মানে এই ভুলটা অনেক মারাত্মক ভুল। আপনাকে যে কোনো কাজের পেছনে যদি আপনি এফোর্ট দেন, সেটার প্রতি আপনার ভালোবাসা থাকা লাগবে। আমি ইউরোপ যাওয়ার জন্য একটু কাজ শিখে যাব, ভাই তুমি ওইখানে যে কোন ডাক্তার ইঞ্জিনিয়ারিং করবা? তুমি একটা ডাক্তার ইউরোপে কয় টাকা স্যালারি পায়? আমাদের চেয়ে বেশি? মোটেই আমাদের ধারে কাছেও না। তারা তো সরকারি একটা স্কেলে চলে। একজন ডাক্তার ইঞ্জিনিয়ার ইউরোপে, একজন শেফের মানে মূল্য অমূল্য প্রফেশনাল জায়গার থেকে যদি ধরা হয়। কারণ আমাদের এইগুলো ডাক্তার ইঞ্জিনিয়ার সবাইকে হচ্ছে আপনার হচ্ছে এই শেফ সবাইকে স্কিলড ধরা হয় ওইখানে। মানে আমরা সবাই দক্ষ যে যার কাজে, আমাদের মর্যাদা কিন্তু সমমর্যাদা। ডাক্তার এই জন্য বেশি মর্যাদা, ব্যাপারটা কিন্তু ইউরোপ আমেরিকাতে এরকম না। হ্যাঁ, আমরা সবাই স্কিল। ডাক্তার অপারেশন শিখে আসছে, আমি ফুড নিয়ে পড়াশোনা করে আসছি, পার্থক্য শুধু এইটা। পাইলট হয়তো প্লেন চালানো নিয়েই করছে। সবচেয়ে মূল্যবান কথা ইউরোপে যেটা শিখেছি, ওরা বলতো যে ডক্টর আমাদেরকে ট্রিটমেন্ট করে আমরা সিক হওয়ার পরে, আর
শেফরা হচ্ছে আমাদের খাদ্য দেয় যেন আমরা অসুস্থ না হই, কোনটার ভ্যালু বেশি? অবশ্যই শেফ। ইউরোপে এটা আমাদের ইনস্টিটিউটগুলো, আমাদের যারা স্টেক হোল্ডার ছিল সবাই খুব গলা ছেড়ে এই কথাটা বলে যে আমাদের শেফরা হচ্ছে আমাদেরকে সুস্থ রাখার জন্য কাজ করে, আর ডক্টররা হচ্ছে কাজ করে আমরা সুস্থ হলে সেটাকে মানে অসুস্থ হলে সেটাকে সুস্থ করার জন্য। ভাইয়া আপনার কাছে আমার আর একটা প্রশ্ন, সেটা হয়তো আপনার স্টুডেন্টদের জন্যই ভালো হবে। সেটা হচ্ছে একটা স্টুডেন্ট একটা কোর্স করার পরে তার তো ক্যারিয়ারে যেতে হবে সামনে, তো সেই ক্ষেত্রে আপনাদের থেকে কিভাবে হেল্প পায়? আমরা আসলে একটা কোর্স স্টুডেন্ট যখন নেয় তখন হচ্ছে আমরা কিছু জিনিস ইনক্লুড করে দিই সেখানে, যে কোর্সটা করার পরে তাকে আমরা একটা ইন্টার্নশিপের ব্যবস্থা করে দিই। এইটা আমাদের হোটেলগুলোতে, বিশেষ করে ফাইন ডাইন রেস্টুরেন্টগুলোতে, বিভিন্ন জায়গাতে। তো সেখান থেকে হয় কি, কোর্সটা শেষ করার পর তার কিন্তু প্র্যাকটিক্যাল নলেজটাও এখানে হয়ে যায়, যে আসলে প্রফেশনালি কিভাবে কাজটা হ্যান্ডেল হচ্ছে। তো যখন এইটা শেষ করে তাদের ম্যাক্সিমামের ওইখান থেকে জব হয়ে যায়। এরপর আমার একাডেমির থেকে আমি একটা জিনিস করে থাকি, সেটা হচ্ছে দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে কিছু রিকোয়েজিশন থাকে যে আমার 10 জন শেফ লাগবে, 10 জন পেস্ট্রি মেকার চাই, 10 জন কফি মেকার চাই, বিভিন্ন ধরনের ফুডের উপরে এরকম কিছু আমাদের কাছে আসে ডিমান্ড। আমরা সেখানে সরাসরি তাদেরকে ইন্টারভিউ দেওয়াই। এভাবে আমাদের স্টুডেন্টগুলো খুব নামমাত্র মূল্যে আপনার বিদেশে যেতে পারে, আর যেটার জন্য আজ অবধি আমি সিঙ্গেল একটা টাকাও চার্জ করি নাই কাউকে না। প্রত্যেকটা স্টুডেন্ট বিভিন্ন দেশে যারা এ পর্যন্ত আমাদের সার্টিফিকেশনের মাধ্যমে গিয়েছে, আমরা তাদের কাছ থেকে আমি টোটালি 1 পয়সাও না, ঠিক আছে, শুধু তার কস্ট যা আছে সেটা হচ্ছে যারা তাদেরকে নিয়ে যায় তাদের সাথে ডিল করে, মানে ফাইন্যান্সিয়াল কোনো আমরা করি না। এইভাবে আমরা সাপোর্ট দিয়ে থাকি, কিন্তু শর্ত হচ্ছে স্টুডেন্টকে অবশ্যই ইন্টারভিউ ফেস করে পাশ করতে হবে, ঠিক আছে, তাহলে সে খুব অল্প মূল্যে সে বিদেশে যেতে পারবে। আচ্ছা, এই ইন্টারভিউগুলো তো ওর কোর্সের উপর বা ওর দক্ষতার উপরেই হয়ে থাকে? মানে এটা কালিনারির উপরে হয় নর্মালি, কারণ বিদেশিরা আসলে আপনাকে কমন কিছু কোশ্চেন জানতে চায় বা ফুড তৈরি করতে। যেমন গত মাসের 19 তারিখে আমাদের হচ্ছে কুয়েত থেকে 2 জন ডেলিগেটস আসলো, তো তারা হচ্ছে ফুড মেকিংটা দেখবে। যারা এখানে ইন্টারভিউ দিয়েছিল আমাদের স্টুডেন্ট, তারা হচ্ছে এখানে ফুড তৈরি করে দেখাইছে, এবং তারা সরাসরি ওইখান থেকে মনে করেন যে 1 মাসের মধ্যে তারা চলে যাবে, ঠিক আছে, মানে কোনো ব্রোকার নাই, তেমন কোনো ঝামেলা নাই। তো এই জায়গাতে তাদেরকে ইন্টারভিউ ফেস করতে হয়। আর থিওরিটিক্যাল যে জিনিসগুলো আছে, যেমন হাইজিনটা জানতে হয়, হ্যাসাব পড়াই আমরা, হ্যাজার্ড পড়াই, তারপরে ফুড নলেজ, বিভিন্ন ধরনের যে জিনিসগুলো আছে। আসলে একজন শেফ হওয়া এটা কিন্তু খুব ছোট জার্নি না, টোটাল ব্যাপারটাকে গ্রিপ করতে হয়। শুধু রান্না করতে পারলে কিন্তু কুক হয়। একজন শেফ হতে চাইলে কিন্তু তাকে নলেজ থাকতে হয়। যেমন আমরা বলি স্কিল, নলেজ আর অ্যাটিটিউড, এই 3টা জিনিস মিলে হচ্ছে একজন শেফ তৈরি হয়। আর ফুড রান্না করতে পারলে সে হচ্ছে কুক হয়। দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে বড় একটা। তো তারা যে ইন্টারভিউটা ফেস করে সেখানে কিন্তু কালিনারিটা আমরা পড়াই, যে আমি একটু ট্রিকের মাধ্যমে তাদেরকে এই জিনিসগুলো আগেই শিখায় রাখি। আচ্ছা, আর আপনি তো একটা পুরো এজেন্সির কাজে আপনার ইনস্টিটিউটের মাধ্যমে করে দিচ্ছেন, আবার বিনা পয়সায়। এইখানে হচ্ছে কি সেলফ স্যাটিসফ্যাকশনের একটা জায়গা। আমাদের এখান থেকে যারা যায় স্টুডেন্টরা অনেক সময় ফোন দিয়ে বলে, স্যার আমাদের তো অনেক কমে হয়ে গেল। কথার কথা ধরেন, গত বছর আমি মে টু মে 480 জনকে 2টা কোম্পানির জন্য রেডি করেছিলাম। এটা হচ্ছে নেক্সো আর ওয়ার্ক, এই 2টা কোম্পানি ইউরোপিয়ান কোম্পানি। তারা হচ্ছে আমার সাথে একটা MOU করে গুলশান নিকেতনে। আমরা 480 জনকে আমাকে ট্রেনিং করাই দিতে হবে। সেখানে ট্রেনিংটা খুব মজার ছিল, ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ প্লাস ইতালিয়ান ফুড, ঠিক আছে। তো সেটা আবার আমার জন্য খুব সহজ ছিল। তো এইখানে যখন এদেরকে আমরা ডেভেলপ করলাম, ডেভেলপ করার পরে এ পর্যন্ত 73 জন চলে গেছে। তো কয়েকদিন আগেও আমাকে ওরা প্রথম যেই দিন ওইখানে ডিউটিতে ঢুকেছে সেই দিন ভিডিও কল দিছে গাড়ির মধ্যে বসে, ঠিক আছে। তো আমার কাছে এইটার যে একটা আনন্দ, যে এই ছেলেগুলো কয়দিন আগে এখানে তাদেরকে আমি গুনে গুনে পড়ালাম 1 2 3 4 5, আজকে তারা ওইখানে যে এই জিনিসটাকে অ্যাপ্লাই করবে, মানে এটার মধ্যে একটা মজা আছে। একদম। আর আমি এই প্রশ্নটাতেই যাচ্ছিলাম যে ভাইয়া আপনার এমন কোনো অভিজ্ঞতা আছে কিনা যে আপনার কোনো স্টুডেন্ট, সে হয়তো অনেক ভালো করছে, দেখাচ্ছে সে একজন অনুপ্রেরণা হতে পারে, তো ওরকম কোনো গল্প আছে? আচ্ছা, এইটার একটা মেসেজ আমার ফোনে আছে, যদি সম্ভব হয় তাহলে আমি দেখাবো। সেখানে একটা ছোট্ট একটা লাইন, জামিল ভাই উনি এবং ওনার ওয়াইফ গুলশানে একটা খুব ভালো কোম্পানির খুব বড় উচ্চপদস্থ কর্মকর্তা ছিল। তারা হচ্ছে আপনার ফিনল্যান্ডে সেটেল হয়েছে ভেরি রিসেন্ট। তো সে আমাকে খুব ছোট্ট করে একটা মেসেজ দিয়েছে যে আপনার ট্রেনিংটা এখন খুব কাজ করছে। আচ্ছা,
Wow, সে খুব আপনাকে- ভালো একটা জব পাওয়ার পরে সেটার স্ক্রিনশট দিয়ে মানে মেসেজটা দিয়েছে। তারপর আরেকটা ছোট ঘটনা আছে। আসিফ ভাই নামে আমাদের একজন স্টুডেন্ট ছিল, উনি হচ্ছে একটা কোম্পানির ডিলার ছিল বগুড়াতে, উনি বগুড়ার আচ্ছা। স্থানীয়। তো উনি হঠাৎ করে হচ্ছে কুলিনারিটা শিখে তারপর হচ্ছে কানাডাতে গেল। আচ্ছা। কানাডাতে যাওয়ার পরে উনি যে জবটা পেয়েছে ওনার ওই জায়গাতে বাকি আরো কয়েকজন লোক এমপ্লয়েড হয়েছে। তো সেখানে ওনাদের মধ্যে উনি স্যালারি প্রায় $1,000 পার্থক্য অন্যদের Wow. চেয়ে, শুধুমাত্র এই কালিনারি জানার কারণে। ঠিক আছে, কালিনারি এডুকেশনটা Amazing. থাকে। তো এই ধরো এইখানেই হচ্ছে আমাদের সাকসেস হওয়ার যে ফিল্ডটা, এই সব জায়গা থেকে হচ্ছে আমরা আসলে প্রাণিত হই আরো। একদমই তাই। এটা অনেক ভালোও লাগে তখন। মনে হয় যেন নিজেরই সার্থকতা কোনো। আর আসলেও তো তাই, নিজের সার্থকতাই তো বটে। আর এখন আমি কিছু আপনার পার্সোনাল কিছু কোশ্চেন করব, সেটা হচ্ছে আপনি যদি শেফ না হতেন কি হতেন আসলে? আসলে শেফ না হলে হয়তোবা কন্টেন্ট ক্রিয়েটর বা গল্প লিখতাম, এরকম জিনিসগুলো আমার খুব পছন্দ। আর আমি একটা কাজ খুব ভালো জানি, এখনো করি নিজের জন্য, সেটা হচ্ছে ডিআইওয়াই এর যে কাজগুলো আছে, হাতে বিভিন্ন ধরনের জিনিস বানানো। যেমন আমি ঝর্ণা, বিভিন্ন ধরনের জিনিস আমি হাতে তৈরি করতে পারি। আচ্ছা, Wow, হ্যাঁ, ক্রাফটিং। ক্রাফটিং বলা যায়, ওই ডিআর কাজ বলি আমরা, হ্যাঁ, ডিআইওয়াই, যে নতুন নতুন জিনিস তৈরি করা একটা দিয়ে আরেকটা। ঠিক আছে, এই ধরনের কাজগুলো আমার খুব পছন্দ। পেশাদারিত্বের জায়গা ছাড়াও মাঝে মাঝে তো নিজেদের বাসার জন্যও রান্না করা হয়। হ্যাঁ, করি। সেক্ষেত্রে আপনার কোন ডিশটা আপনার বা আপনার ফ্যামিলির কাছে খুব মজার আর কি, আচ্ছা, আমি এবং হচ্ছে বারবার খেতে চাই? না, বাসায় আসলে আমার ওয়াইফ আমাকে যতবারই বলে যে তোমার বিরিয়ানিটার ফ্লেভার ভালো হয়। অবশ্যই এটা বলে একটা কারণ আছে, কারণ হচ্ছে বিরিয়ানিটা আমার ওনার কাছ থেকেই শেখা, আমার ওয়াইফের কাছ থেকে। কারণ হচ্ছে আমি তো যখন প্রফেশনাল শেফ হয়েছি তখন তো বিরিয়ানি কিভাবে রান্না করে আমি জানতাম না। ইউরোপে তো এটা ওইভাবে রান্না করতে হতো না। তো আমি ওনার কাছ থেকে শিখে, আমার ওয়াইফের কাছ থেকে শিখে এখন ভালো রান্না করি। এই জন্য এইটাই বাসায় সবাই এনজয় করে। আচ্ছা। আর আপনি তো অনেক কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন, আর এটা তো পুরোই ক্রিয়েটিভিটির একটা জায়গা। 100%। তো সেই জায়গায় আপনার আসলে কোন জায়গাটায় মনে হচ্ছে এই জায়গাটায় আমি একদম বেস্ট, এই জায়গাটা মানে আমিই বেস্ট এখানে? আচ্ছা, আমার কাছে সবসময় যেটা মনে হয় যে আমাদের শেফদের একটা মানে একটা ইথিক্স আছে যে আপনি যে কোনো ফুডকে ইডেবল করাই হচ্ছে কুকিং করা, মানে খাওয়ার উপযুক্ত করা। তো সেই জায়গাতে আমার যে নিজের কাছে ট্যালেন্ট বা প্রাউড ফিল করি যে জিনিসগুলো, যে যে কোনো ফুডকে আমি একটা হেলদি এবং ভিটামিনস সমৃদ্ধ একটা জায়গায় রেখে প্রেজেন্ট করতে। আপনি যাই আলু ভর্তা যদি খেতে চান, আমি আপনাকে আলু ভর্তা করে খাওয়াবো, সেইটা দেখবেন ডিফারেন্ট টেস্ট, আপনার কাছে ভালো লাগবে এবং এইটা আপনার হেলথের জন্য অনেক ভালো হবে। কারণ আমরা ক্যালোরি বুঝি ফুডের, যে কারণ এটা আমাদের শেফদেরকে আমাদের ক্যালোরি সেন্সটা থাকতে হয়। দেখেন, কিছু জিনিস আমরা শেফরা সবসময় ফেস করি, সেটা হচ্ছে না বুঝে কোনো কাস্টমারের অর্ডার যখন করতে যাই, আমি হয়তো আমার জায়গা থেকে বেস্ট দেই, কিন্তু সে তার জায়গা থেকে মনে করছে এটা ভালো না, এরকম কিন্তু ব্যাপারটা হয়। একজন শেফকে কিন্তু এই নার্ভটা ধরতে হয়। ডক্টর যেমন পালস ধরে আপনি ভালো আছেন কিনা বলে, শেফদের কিন্তু একটা অর্ডার রিসিভ করে বুঝতে হয় যে সে কোন ধরনের ফুডটা খেলে ভালো থাকবে। আচ্ছা। তো এই জায়গাতে খুব এনজয় করি যে এই জায়গাটা আমার মনে হয় আমি ধরতে পারি অনেক ভালো। হ্যাঁ। আর আমাদের সাথে কি কোনো আপনার গোপন কোনো টিপস এবং ট্রিক্স শেয়ার করা যাবে, যেটা আমরা আসলে নিজেরা বাসায় রান্না করি আমরা একটু অ্যাপ্লাই করতে পারবো? আচ্ছা, এইখানে গোপন টিপস বলতে শেফদের বা ইউরোপে একটা জিনিস খুব ব্যবহার হয়, যেহেতু আমরা টেস্টিং সল্ট নিয়ে ইউজ টু না, না। মানে এই জিনিসটা আমরা আসলে ইউরোপে চিনতাম না, বাংলাদেশে আসার পরে চিনেছি, তারপরে এইটা আমরা ব্যবহার করি না। তো এইখানে আমি সবসময় প্রত্যেকটা খাবারের জন্য যারা বাসায় রান্না করেন তাদের জন্য বিশেষ করে আজকে আমি একটু বলে দিই, আপনারা যখন বাসায় রান্না করছেন আপনারা স্টক প্রসেসটা, স্টক বা ফন্ট বলে এটাকে, যেমন আমি আপনাকে একটু শিখিয়ে দিই। আজকেও আমার ওয়াইফ আপনার হচ্ছে জালি দিয়ে ইলিশ মাছ রান্না করবে, জালি লাউ যেটা থাকে সেটা দিয়ে। তো এইখানে ট্রিকটা আমি আজকেও তাকে বলে আসছি যে তুমি জালিটাকে আলাদা সেদ্ধ করবা অল্প পানিতে, যে পানিটা থাকবে এই তরকারির ঝোলের মধ্যে আবার এই পানিটাই দিতে হবে, তাতে আমার জালিটা প্রপার যেমন সেদ্ধ হবে, এইটার অ্যারোমাটা যে ফ্লেভারটা কিন্তু ওই পানিতেই লুকায় থাকবে। এই পানিটা যখন আবার তরকারির ঝোল হিসেবে আসবে তখন কিন্তু এই খাবারটা অসাম একটা টেস্ট নেবে, যেটা হচ্ছে আপনি বাইরের থেকে সাদা পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে রান্না করলে কোনোভাবেই হবে না। যারা বাসায় রান্না করেন ঠান্ডা পানি ব্যবহার করা বন্ধ করে দেন, ঠান্ডা পানি কখনো ফুডের জন্য ভালো কিছু আনেন, এটা রাসায়নিক বিক্রিয়া হয়।
আর যারা বাসার থেকে দেখছেন, আমাদের লেজেন্ডারি হোম শেফ যারা আছেন, আপনাদেরকে একটা জিনিস বলি, ভাত রান্নার সময় যদি আপনার কখনো মনে হয় যে ভাতে পানি আরও লাগবে, দয়া করে ঠান্ডা পানিটা দিয়েন না। ঠান্ডা পানিটা দেওয়ার সাথে সাথে ভাতের চালের দুইটা মাথা ফেটে যায় টাস করে, ঠিক আছে, ঠান্ডা আর গরমের বিক্রিয়ার কারণে। আর এই ফেটে যাওয়াতে আপনার ভাতটা কিন্তু আঠালো হয়ে যায়। আপনারা অনেকেই এই প্রবলেমগুলো ধরতে পারেন না, যে ঠান্ডা পানি দেওয়ার কারণে ভাতটা আঠালো হয়ে যায়, যে ভালো ছিল হঠাৎ করে কেন হয়ে গেল। আপনারা টুপ করে মাঝে মধ্যে দেখি টুপ করে অনেকগুলো পানি ঢেলে দেন, এইটা করেন না। তাহলে অবশ্যই আপনার রান্না আমাদের মতো ঝরঝরে হবে। একদম দেখা যাচ্ছে ভাইয়াকে নিয়ে আমার এখানেই কোর্স হয়ে যাবে। এটা হচ্ছে গৃহবধূদের জন্য না, এটা টোটালি একটা সায়েন্স। আপনি যদি বুঝে থাকেন, গরম একটা ইট মনে করেন, বা একটা স্টিলের কিছু ধরেন আপনি, বা একটা মেটাল খুব গরম করবেন, গরম করে তার মধ্যে যদি আপনি ঠান্ডা পানি দিয়ে দেন, তাহলে কিন্তু একটা হবে, বিক্রিয়া হবে, বিক্রিয়া হবে। ইট হলে সেটা দেখবেন ফেটে যাচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা জায়গায় এই বিক্রিয়াটা হয়। আপনি গরম পানি যখন ফুটন্ত পানিতে ভাত রান্না করছেন, সেখানে যখন ঠান্ডা পানিটা ঢেলে দেন, এটা আঠালো বাস্ট হবে, কেউ ঠেকাইতে পারবে না। কারণ এখানে ব্লাস্ট হয়ে যাবে, ছোট ছোট এক একটা রাইস আস্তে 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 ফেটে যাবে মাথাগুলো, এতে আঠালো হয়ে যাবে, ঝোলটা দেখবেন অনেক বেশি আঠালো হয়ে যাচ্ছে। মানে এই প্রবলেমটা সবচেয়ে বেশি ফেস করে আমার বোন আছে একজন, ঠিক আছে, আমার কাজিন, আমার আপন বোন নেই তো, সে সবসময় এরকম বলতো যে কিরে এইরকম তোরা কি করিস, তোরা কালি রে বড়া সারা আমাদের ভাত আঠালো হয়ে যায়। আমি বলি তো তোমরা একটু অলসতা করে গরম পানির জায়গায় রান্নাটা করো ঠান্ডা পানিতে, তো তোমার কি হবে, রেজাল্ট তো যা হওয়ার তাই হবে। সায়েন্সের বিপরীতে তো আমরা কেউ না, সবই তো ক্যালকুলেশন, ঠিক আছে। একদমই তাই। ভাইয়া, আপনি বাংলাদেশ শেফ ফেডারেশনের ফাউন্ডার এবং অর্গানাইজিং সেক্রেটারি, তো এই জায়গাটা নিয়ে আমি আসলে শুনতে চাই একটু, আপনারা কি ধরনের কাজ করেছেন এবং সামনে কি ধরনের প্ল্যান আছে? আসলে আমাদের হচ্ছে ফাউন্ডার কমিটিটা ছিল, এখানে আমরা 2 জন মানুষ বাংলাদেশ শেফ ফেডারেশন গড়া নিয়ে কাজ করি। কারণ যেহেতু আমি বিশেষ করে ইউরোপে দেখে এসেছি যে আমাদের প্রতি বছর গ্যাস্ট্রোনমি নামে হচ্ছে শেফদের নিয়ে বিভিন্ন ট্রেনিং এবং বিভিন্ন ধরনের গেট টুগেদার, নলেজ শেয়ারিং ইভেন্ট এই ধরনের হয়ে থাকে। তো সেই জায়গা থেকে আমরাও বাংলাদেশে শুরু করলাম। আমরা 2 জন শেফ ছিলাম, শেফ জহির খান এবং আমরা 2 জন হচ্ছে বাংলাদেশ শেফ ফেডারেশনটাকে ফাউন্ডার হিসেবে কাজ করি। আমাদের শেফরা যখন বিভিন্ন প্রপার্টিতে কাজ করে, তাদের সাথে আমাদের রিলেশন ছিল না, একজন আরেকজনকে চিনতো না, সেখান থেকে আমরা সবাইকে কানেক্টেড করি এবং একটা ফেডারেশন গঠন করি। যেমন করোনার সময় আমরা 700-800 লোককে বাসায় কিছু উপহার সামগ্রী পাঠিয়েছি, তারপর ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। আমি নিজে তখন পিপি পরে বাইক নিয়ে বাসায় বাসায় যে কিছু খাদ্যদ্রব্য আমরা দিয়ে আসছি। তো এই ধরনের কাজগুলোর পাশাপাশি আমরা যেটা করেছি তা হচ্ছে বাংলাদেশের শেফদের কর্মসংস্থান করার জন্য যে কানেক্টিভিটিটা, ইউনিটিটা লাগে, সেটা ক্রিয়েট হয়েছে। আর আমাদের ওইটা প্রথম কমিটি ছিল, প্রথম কমিটির হচ্ছে অর্গানাইজিং সেক্রেটারি আমি। তো এরপর হচ্ছে আরও কয়েকটা কমিটি চেঞ্জ হয়েছে। তো মূলত আমরা কাজ করেছি, খুব বড় কিছু করেছি এরকম না, কিন্তু বাংলাদেশের শেফদেরকে একটা জায়গাতে এই সাদা জ্যাকেটটার একটা যে ভ্যালু আছে বা এটা একটা বড় গ্রুপ আছে, এইটা জানান দিতে সক্ষম হয়েছি। এবং ভবিষ্যতে এটা নিয়ে নতুন যারা আছে তারা হয়তো আরও কাজ করবেন, আমরাও সহযোগিতা করব যে আমাদের দেশে আসলে শেফদেরকে আরও বেশি ট্রেনিং কীভাবে করা যায়। আর তার চেয়ে বড় জিনিস যেটা, আমার বিকন একাডেমি প্রথম ছিল একটা এনজিও সংস্থার মতো, নন প্রফিটেবল অর্গানাইজেশন। সেখানে আমি হচ্ছে 41টা ওয়ার্কশপ করেছিলাম আমার ইনস্টিটিউটের থ্রুতে। কারণ সবাইকে নিয়ে একটা কাজে মুভ করতে গেলে অনেক প্রতিবন্ধকতা আসে, অনেক দ্বিমত ফেস করতে হয়। তো আমি যেটা করতাম তখন হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে যারা ঢাকা সিটিতে এসে একটা একাডেমিতে আপনার ট্রেনিং নিতে পারে না বা একটা ইনস্টিটিউটে শিক্ষা নিতে পারে না, কিন্তু আমরা তো তাদের কাছে যেতে পারি। তো এইভাবে আমি প্রায় 41টা ওয়ার্কশপ করেছিলাম বিভিন্ন পয়েন্টে, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন জেলা উপজেলায়, যেখান থেকে হচ্ছে মনে করেন যে আমাদের ফেডারেশনেরও একটা বড় প্রচারণা হয় এবং আমরা অনেক সদস্য ওইখান থেকে পাই। এবং ফেডারেশন কাজ করার চেষ্টা করছে আসলে গভর্নমেন্টের সহযোগিতা ছাড়া। কারণ আমরা তো জব করি কোনো একটা প্রপার্টিতে, আমাদের আসলে আমরা কিন্তু শুধু এই জব দিয়েই আমরা চলি। আর ফেডারেশনটা কিন্তু জবের ফাঁকে যে সময়টা থাকে সেটা দিয়ে করি, যে আমরা একা আসলে যথেষ্ট না। আমি সবসময় বলে আসছি যে গভর্নমেন্টের আসলে আমাদের প্রতি সুদৃষ্টি দেওয়া উচিত এবং আমাদেরকে নিয়ে যদি কাজ করেন, বাংলাদেশে আমরা যে পরিমাণ শেফ আছি, আমরা লাখ লাখ লোককে ট্রেনিং করানোর ক্যালিবার রাখি, কিন্তু আমাদেরকে ওই সুযোগটা করে দিতে হবে। আমরা জব ছেড়ে দিয়ে এটা করতে পারবো না, ঠিক আছে, আমরা আমাদের কাজটা ছেড়ে দিয়ে করতে পারবো না। তো সেই জায়গা থেকে যদি গভর্নমেন্ট আমাদেরকে চায়, আমরা অলওয়েজ অন,
আমরা চাইবো দেশের বেকারত্ব আরও একটু কমিয়ে আনা, আমাদের সাধ্যমতো, আমাদের যতটুকু সাধ্যে আছে সেটা যেন আমরা এবং করতে পারি। এটা আসলে খুব দরকারও। সরকারও অনেক চেষ্টা করে দক্ষ জনবল তৈরিতে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে যেন সেটা আর হয় না। তো আপনাদের মধ্যে প্রফেশনাল মানুষজনকে যদি সেই দায়িত্বটা দেয় বা গাইডলাইন তৈরির সময় যদি আপনাদের মতামতটা নেয়, সেক্ষেত্রে হয়তো এটা অনেক বেশি ইফেক্টিভ হয়। অবশ্যই। এবং সরকারের কাছ থেকে আপনাদের আসলে কি ধরনের চাওয়া, সেটা যদি আপনারা একটু বলতেন, হয়তো আমার প্রোগ্রামের থ্রুতে কারো কাছে আমি যাবে। আজকে যদি এটা বলি, আমি শিওর অনেকে মনে করেন নেগেটিভলি নিতে পারে, কিন্তু আমি তারপরে বলতে চাই, কারণ সত্যটা আসলে সবসময় বলা উচিত। আমরা যারা স্কিল্ড, আমাদের ভাবনা মতে বাংলাদেশে স্কুল কলেজগুলো বন্ধ করে দেওয়া উচিত, একেবারে টোটালি শাটডাউন করে দেওয়া উচিত। শিক্ষাটাকে আমরা এক্সাম পর্যন্ত না রেখে বই পুস্তকগুলো সবার জন্য উন্মুক্ত করে দেওয়া উচিত। আপনি বিদেশিদের দেখবেন মৃত্যুর আগ দিন পর্যন্ত বই পড়ে, আমরা কেন পড়ি না? আমরা ক্লাস 3-এর বই, 4-এর বই সবাই পড়তে পারি। এইটাকে আসলে এই বিজনেস থেকে বের করে যদি জ্ঞান অর্জনের জন্য আনা হয়, স্কুল কলেজ টোটাল শাটডাউন করে দেন, দরকার নাই। প্রত্যেকটা বাসায় অ্যাকসেপ্ট করে বই দিয়ে দেন যে তোমরা যখন তুমি 3-এর বই শেষ করবা, 4-এর বই আমরা সাপ্লাই দিব, এই 3-এর বইটা আবার নিয়ে আরেক বাসায় দিয়ে দিব, ঠিক আছে? প্রত্যেকটা নাগরিকের বাংলাদেশে জ্ঞান অর্জন করা উচিত। আমরা সব আছে আমাদের জ্ঞান ছাড়া, ঠিক আছে? কারণ আমরা সবাই কোনো না কোনোভাবে করাপশনের সাথে যোগ হয়ে যাচ্ছি। স্কুল থেকে শুরু হচ্ছে, আমি ম্যাট্রিক পরীক্ষা দেব এই জন্য পড়ছি রাত জেগে। আরে ভাই, ম্যাট্রিক পাশ করার জন্য মানুষের জ্ঞান অর্জন করতে হয় না। ম্যাট্রিক পরীক্ষা যে আবিষ্কার করছে সে কোন পড়াশোনা করতো, ঠিক আছে? আমরা চাই, আমরা স্কিল্ড লোকজন, আমরা চাই প্রত্যেকটা মানুষ পড়াশোনা করুক। সে রেজাল্ট খারাপের ভয়ে পড়াশোনা ছেড়ে দিবে বা ম্যাট্রিক শেষ এই জন্য ইন্টারভিউ বই পড়বে না, এটা যৌক্তিক না। তার একজন যে বিসিএস এর বই শেষ করবে তারপরে তার হয়তো ডক্টরেটের বই পড়া উচিত, যে ম্যাট্রিক শেষ করছে তার ইন্টারের বই পড়া উচিত। প্রত্যেকটা মানুষের জন্য পড়াশোনাটাকে বাণিজ্যিকভাবে না রেখে বন্ধ করে দিয়ে প্রত্যেকের জন্য পড়াশোনা ইনশিওর করা উচিত, স্বাধীনভাবে পড়তে হ্যাঁ। পারবে। আপনি দেখেন, আপনি অনেক গদ্য পদ্য কবিতা অনেক কিছু মুখস্থ করেছিলেন এক্সাম দেওয়ার জন্য, একটাও ঠিকভাবে বলতে পারবেন কিনা সন্দেহ আছে। একদমই তাই। একটাও আপনার মনে হয়? ইভেন আপনি সরেয় সরেয়া ক খ বা হারমোনি করে যদি সুন্দর করে বলতে চান, আপনি বেঁধে যেতে পারেন, কথার কথা ধরি। তাহলে শিক্ষাটা কোথায়? এইটাকে যদি আমাদের শেখানোর জন্য পড়ানো হতো, এক্সামের জন্য না হয়ে, যে ক খ সরয় সরয় লিখলে তুমি 10 মার্কস পাবা। আমরা পড়াশোনা কিন্তু এরকম করেছি যে তুমি এইটার অ্যান্সার দিতে পারলে তুমি 10 মার্কস পাবা। এই কবিতাটা লিখতে পারলে 8 লাইন, 4 লাইন প্রথমে ছিল ছোটবেলা, তারপরে 8 লাইন করা হয়েছে, একদম। তাই না? যে 8 লাইন, আমরা কিন্তু ওই 8 লাইনই মুখস্থ করছি। একদম দেখেন, তাই। আমরা কিন্তু পরের লাস্ট বার পর্যন্ত করি কিন্তু পড়ি নাই। তার মানে আমাদের এই শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজে কোনো কাজের জন্য না, আমাদের শুধু পাশের বাড়ির ভাবির সাথে যুদ্ধ করার জন্য, যে ওই বাড়ির ভাবির চেয়ে আমার ছেলের বেশি মার্কস পেতে হবে। এই পড়াশোনাটা এই জায়গা থাকা উচিত না মোটেই। আমরা সবাই নলেজেবল। আপনারা মিডিয়া নিয়ে কাজ করেন, যে ক্যামেরা নিয়ে কাজ করছে, ক্যামেরার উপরে সে কিন্তু এখনো পড়াশোনা করতে পারে, কিন্তু তাকে ইউনিভার্সিটিতে আমরা আটকাই দিছি, ক্যামেরা নিয়ে পড়াইছি ওই ইউনিভার্সিটি পর্যন্ত, তার রেজাল্ট শেষ, সে হয়তো ক্যামেরার উপরে তার রেজাল্টটা পেয়ে গেছে, একটা সার্টিফিকেট পেয়েছে, সে পড়াশোনা বন্ধ করে দিছে। এই জায়গাতে আটকায় রাখার, একটা জাতিকে আটকায় রাখা, এটা মানে পায়ের মধ্যে শেকল দিয়ে আমাদেরকে অখর্ব করে তোলা হচ্ছে। আমরা স্কিলডরা আমরা চাই এই রেজাল্ট প্রথাই বন্ধ হয়ে যাক, সবাই পড়াশোনা করুক। আমিও পড়াশোনা করতে চাই, আমি বাংলাদেশে খুব বেশি পড়াশোনা করার সুযোগ পাইনি, আমিও এখানে পড়াশোনা করতে চাই, কিন্তু আমার জন্য প্ল্যাটফর্মটা কোথায়? আমি যেখানে যাই সেখানে রেজাল্টের চক্কর। রেজাল্ট তো কোনো কিছুর সমাধান না। রেজাল্ট যারা বানাইছে তারা কোন রেজাল্টে মানে ছিল। তো এই জায়গাটাতে আসলে আমার মনে হয় যে আসলে জ্ঞান অর্জনটা সীমাবদ্ধ না হয়ে এটা পুরো Open ব্রডলি থাকা ছড়াই। হ্যাঁ হ্যাঁ, সেটাই। অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে, অনেক দুর্দান্ত একটা সময় গেল এবং আমি অনেক কিছু শিখলাম ছোট ছোট। আর আপনার আমাদের এখানে এসে কেমন লাগলো? আমি আসলে মন খুলে অনেক দিন পর মিডিয়াতে টুকটাক যাওয়ার সুযোগ হয় আমাদের প্রফেশনাল জায়গা থেকে। সব জায়গাতে আমাদেরকে কোশ্চেন করে, ভাই কোন ফুডটা কেমনে করলে ভালো হবে, কোন ফুডটা পপুলার হবে। আজকে ভিন্ন রকম একটা প্রোগ্রামে যেখানে মন খুলে কথা বললাম এবং নিজের মনে লুকানো অনেক রাগ দুঃখ, অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, খুব ভালো কাটছে। থ্যাংক ইউ আপনাকে। আলহামদুলিল্লাহ, নিজেকে ধন্য মনে হচ্ছে। আর অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আর আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে অবশ্যই বলবেন। সবাইকে বলি, মানে আমার জায়গা থেকে আমি একটা কথা আপনাদের সবাইকে, দেখেন আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন খুশিতে বেকার থাকি। মানে কেউ বলে আমি অস্ট্রেলিয়া যাব এই জন্য বেকার, এই খুশিতে বেকার। কেউ বলে আমি বিজনেস করব, বাবার বিজনেস দেখবো এই জন্য বেকার। আসলে প্রত্যেকটা মানুষের নিজের একটা পরিচয় ক্রিয়েট করা উচিত।
সবাই বেকার না থেকে কিছু একটা করেন। টাকার জন্য জব করা যাবে না, এটা যদি করেন আপনি ভুল করবেন। পয়সা না, যেই লোকটার কাছে দেখবেন যে মেধা আছে তার সাথে কাজ করুন। একজন ভালো মানুষ সমাজে, যে সমাজ সেবা করছে তার সাথে কাজ করুন। নিজেকে বেকার রেখেন না। ইনকাম কিন্তু আপনি জন্মের সাথে নিয়ে আসছেন, আপনার জন্য ইনকাম বরাদ্দ আছে, শুধু আপনার অধ্যবসায়টা বাকি। সবাই জ্ঞানের জন্য পড়াশোনা করুন এবং প্রফেশনাল হন, কিছু একটা করেন ভাই, বেকার থেকেন না। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন শেফ সাইমন খান। আমরা তার সম্পর্কে জানলাম, তার দীর্ঘ পেশা জীবন সম্পর্কে জানলাম, তার এই দক্ষ নাগরিক তৈরিতে তার অবদান এবং সে ভবিষ্যতে আরও কি করতে চাচ্ছে সেই বিষয়গুলো সম্পর্কে জানলাম। এবং এই যে শেফদের একটা বিশাল অপরচুনিটি, সেগুলো সম্পর্কেও সম্ভবত আমার দর্শকরা আজকে অনেকটাই জানতে পারলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।